রওশন স্তব্ধ হয়ে উর্মির কথা শুনছে। কথাগুলো বলতে বলতে উর্মি হাঁপিয়ে কেঁদে ওঠে। উর্মির মাথায় প্রচন্ড ব্যথা শুরু হয়ে যায়। উর্মি যন্ত্রণায় ছটফট করতে শুরু করে। রওশন উর্মির কাছে ছুটে আসে, উর্মিকে শান্ত করার চেষ্টা করে। তখন ডাক্তার এবং নার্সেরা এসে উর্মিকে ইঞ্জেকশন দিয়ে আবারও ঘুম পাড়িয়ে দেয়। আরমান সাহেব চিন্তিত স্বরে জিজ্ঞেস করে, আমার মেয়ে এমন কেন করছে? কি হয়েছে ওর? আসলে সবেমাত্র এত বড় অপারেশন হয়েছে, এজন্য উর্মির কিছু স্মৃতি মুছে গেছে। শুধু মনে আছে সেই স্মৃতিগুলো যেগুলো উর্মির পাগল হওয়ার আগের উর্মির সাথে ঘটেছিল। তবে নো টেনশন, উর্মি ধীরে ধীরে একদম সুস্থ হয়ে যাবে। শুধু একটু সময় লাগবে। আশা করি আপনারা বুঝবেন। রওশন ঘুমন্ত উর্মির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে উর্মির কপালে একটা চুমু খায়। সেজাল, জাহিদ, ক্যাসপার উর্মির কথার কিছুই বুঝতে পারেনি। উর্মির মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল, এ বিষয়ে ওরা কিছুই জানে না। আরমান সাহেব এবং বাকি সবাই এরপর উর্মি এবং রওশনকে কেবিনে একা রেখে বাইরে ওয়েটিং রুমে চলে যায়। ছাড় আমাকে, ছাড় বলছি। আজ আমি ওকে না মেরে কোথাও যাব না। চুপ, একদম চুপ। আর একটা কথা বলবি তো, তো তোকে এখানে পুঁতে রেখে দিব। এমজে কথাটা বলে জোর করে আলমাকে গাড়ি থেকে টেনে হিঁচড়ে নামায়। আলমা নিজের হাত অনেক করে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই এমজে হাত ছাড়ে না, বরং টানতে টানতে আলমাকে নিয়ে যায় নিজের আস্তানার ভিতরে। ছাড় বলছি আমাকে। আজ তুই যদি না আসতি তাহলে আমি ওই উর্মিকে মেরেই দিতাম। একটুর জন্য, একটুর জন্য হাতছাড়া হলো। সব কিছু তোর জন্য হয়েছে। তুই একটা কুফা। কথাটা শুনে এমজে রাগে কটমট করে আলমার গালে সজোরে থাপ্পড় মারে। আলমার গালে 5 আঙুলের ছাপ স্পষ্ট হয়ে ওঠে। এমজে আলমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে বলল, আমাকে কুফা বলিস? তুই তো নিজে একটা কুফা। তোর জন্য দুবার আমার প্ল্যান নষ্ট হলো। তুই কোনো কাজেরই না, তোকে বাঁচিয়ে রেখে লাভ নেই। আলমা হা হা করে হেসে ওঠে, বলে, কেন তুই আমাকে মারবি? তোর মতে কাপুরুষ আমাকে মারবে, যে কিনা রওশনের ভয়ে এরকম আস্তা কুমড়ের মতো এক জায়গায় লুকিয়ে আছে? এমজে এবার রেগে আলমার গলায় শক্ত করে চেপে ধরে। আলমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, চোখ ফেটে বাইরে বেরিয়ে আসার পালা। তারপরও আলমা নিজের মুখে সেই ক্রিপি হাসিটা বজায় রাখে। আলমা হাসতে হাসতে বলে, আমাকে মেরে তোর কোনো লাভ হবে না। তুই জিরো ছিলি, জিরোই থেকে যাবি। কি বললি তুই? ঠিক বলেছি, তুই একটা কাপুরুষ। আবার বল, কি বললি তুই? তুই একটা কাপুরুষ, কাপুরুষ, কাপুরুষ। পরপর 3টা গুলির শব্দ হয়। আলমার দেহ নিথর হয়ে পড়ে। পেট থেকে তীব্র গতিতে রক্ত গড়িয়ে মেঝেতে ছেয়ে গেছে। আলমার কথা শুনে এমজে নিজের রাগ কন্ট্রোল না করতে পেরে কোমরের পেছন থেকে গান বের করে সোজা আলমার পেট বরাবর 3টি গুলি ছোড়ে। এমজে এক পৈশাচিক হাসি দিয়ে আলমার নিথর হয়ে থাকা দেহের মুখ বরাবর বসে আলমাকে উদ্দেশ্য করে বলে, কিরে, এখন চুপ কেন আছিস? বল। আমি কথাটা বলে এমজি অট্টহাসিতে ফেটে পড়ে। হাসপাতালে উর্মির জ্ঞান ফিরেছে প্রায় 15 মিনিট হলো। রওশন উর্মির পাশে সেই হতে বসে কথা বলবে, কিন্তু না, উর্মি লজ্জায় রওশনের দিকে ঠিকভাবে তাকাতেও পারছে না। মুখগুলো লজ্জায় টমেটোর মতো হয়ে আছে। রওশনের ধৈর্য ধরে রাখতে না পেরে উর্মির মুখ নিজের দিকে ফিরিয়ে জিজ্ঞেস করে, কি হলো? কথা কেন বলছিস না তুই আমার সাথে? রওশনের এমন প্রশ্নে উর্মি হকচকে ওঠে। উর্মি আমতা আমতা করে বলে, কই কিছু না তো রওশন ভাই। কিছু না, তাহলে কথা কেন বলছিস না? এমনি এমনি কেন? এমনি এমনি। রওশন এবার বিরক্তিতে নাক মুখ কুঁচকে রাগ করে উঠে যেতে যায়। তখনই উর্মি রওশনের হাত ধরে টেনে জিজ্ঞেস করে, আচ্ছা, এই বছরগুলোতে তো অনেক কিছুই বদলে গেছে তাই না? রওশন আবারও ধীরে সুস্থে বসে উত্তর দিল, হুম, অনেক কিছু বদলে গেছে। আমি কাকিমণিকে দেখতে চাই। হ্যাঁ, আমরা কদিন পরে বাংলাদেশে ফিরে যাব, তখন দেখা করিস। কিন্তু আগে তুই সুস্থ হয়ে নে। আচ্ছা, আপনার বিয়ে হয়ে গেছে নাকি? উর্মির এমন প্রশ্নে রওশন কিছুক্ষণ চুপচাপ থেকে ভাবে, পরক্ষণেই মুখে এক বাঁকা হাসি টেনে বলে ওঠে, হ্যাঁ, হয়েছে তো। এই তো 2-3 মাস আগে বিয়ে হলো, আর কদিন পর 10-12টা বাচ্চা কাচ্চা হবে। কেন তুই এত প্রশ্ন ছেড়ে এ প্রশ্ন করলি যে? রওশনের বিয়ে হয়ে গেছে শুনে উর্মির মনটা ভেঙে যায়। উর্মি মন খারাপ করে অনেক কষ্টে কান্না আটকে বলে, না, এমনি জিজ্ঞেস করলাম। ও আচ্ছা,
সব কিছু এমনি? হুম। আচ্ছা, তো তোর ভাবির সাথে দেখা করবি নাকি? না, থাক। কেন থাকবে? তো তোর ভাবির সাথে দেখা করবি না কেন? কোনো বিষয় নিয়ে রাগ করে আছিস নাকি? উম, না, আমি কেন রাগ করতে যাব? আপনার বিয়ে হয়েছে এটা তো ভালো কথা। উর্মির মুখে এমন কথা বললেও রাগে উর্মির নাকের ডগা লাল হয়ে আছে, যা দেখে রওশন মনে মনে বেশ হাসি পায়। তখনই বাইরে থেকে ডাক্তার রওশনকে উর্মির ওষুধপত্র বুঝিয়ে দেওয়ার জন্য ডাকে। আচ্ছা, তুই থাক, আমি এক্ষুনি আসছি। হুম। রওশন চলে যায়। রওশন চলে যেতে উর্মি রাগে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ে। কম্বলের ভিতরে কাঁদতে কাঁদতে মনে মনে ইচ্ছে মতো রওশনকে জুতো পিটা করতে থাকে। উর্মি বালিশে মুখ ডুবিয়ে কাঁদতে কাঁদতে মৃদু স্বরে বলল, উনি তো আমাকে কথা দিয়েছিল আমাকে বিয়ে করবে, তাহলে অন্য মেয়েকে কেন বিয়ে করলো? কোন শাকচুন্নি আমার রোশন ভাইকে আমার থেকে কেড়ে নিল? ওই শাকচুন্নির জীবনও ভালো হবে না। হ্যাঁ। রওশন ওয়েটিং রুমে আসতে সেজল, জায়েদ এবং ক্যাসপার এগিয়ে আসে কথা বলতে, কিন্তু রওশন 3 নমুনাকে ইগনোর করে আরমান সাহেবকে বলে, তুমি আমার চাচ্চু হওয়ার সাথে সাথে আমার একমাত্র শ্বশুর হও, তাই তোমার সাথে তো আর রাগ করে থাকা যায় না। উর্মিকে ডিসচার্জ দেওয়া হয়েছে, ঠিক কিছুক্ষণ পর ওকে বাইরে নিয়ে যাব। খবরটা তাই তোমাদেরকে জানাতে আসলাম। সেজল, জায়েদ, ক্যাসপার নাক মুখ টান টান করে দাঁড়িয়ে থাকে। তখনই রওশন আবারও বলে ওঠে, আর হ্যাঁ, এই 3 নমুনাকে বলে দাও বাড়ি গিয়ে একটু রেস্ট নিতে, নাহলে শরীর খারাপ করলে আবার আমাকেই দেখতে হবে। রওশনের কথায় আরমান সাহেব হাসি আটকে রাখতে পারে না। রওশন সেই দিকে পাত্তা না দিয়ে বেপরোয়া ভাব নিয়ে হনহন করে চলে যায়। সেজাল, ক্যাসপার, জায়েদ খুব ভালো করে বুঝতে পারে রওশন ওদেরকে 3 নমুনা বলতে বুঝিয়েছে। প্রথমে একটু রাগ হলেও পরক্ষণে তিনজনেই হেসে ফেলে। কিন্তু রওশনের রাগ এখনো কমেনি, তাই এত খুশি হয়েও লাভ নেই। আরমান সাহেব কথাটা বলে হাসতে হাসতে বেরিয়ে যায়। এইদিকে আরমান সাহেবের কথা শুনে তিনজনের হাসির মুহূর্ত বন্ধ হয়ে যায়। রাত 8:30। আরমান সাহেব খেয়ে দিয়ে ওপরের রুমে গিয়ে শুয়ে পড়েছে। উর্মি সোফার উপর বসে রওশনের বিয়ে হয়ে গেছে এটা ভেবেই রাগে ফুলছে। তখন রওশন টাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে সেখানে এসে উর্মির মাথার ওপর ভেজা টাওয়াল ছুঁড়ে মেরে উর্মির পাশে বসে যায়। উর্মি রাগে কটমট করে টাওয়াল হাতে নিয়ে জিজ্ঞেস করে, এটা কি হলো? আপনি আমার গায়ে কেন টাওয়াল ছুঁড়ে মারলেন? রওশন বেপরোয়া ভাব নিয়ে রিমোট দিয়ে টিভি অন করে বলল, তো কার গায়ে ছুড়বো? কেন, আপনার না বউ আছে? তার গায়ে ছুড়ুন গিয়ে। আমি তো আপনার বউ না, তাই না, যে আমার গায়ে আপনার ভেজা টাওয়াল ছুড়বেন আপনি? রওশন উর্মির দিকে তাকিয়ে মুহূর্তের মধ্যে উর্মির অনেক কাছে চলে আসে। উর্মি কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করে, কি করছেন কি? রওশন উর্মির কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, আসলে কি বলতো, আমার বউটা না বড্ড দুষ্ট, একটু কাছে আসতে চায় না, তাই তো অন্য মেয়েদের গায়ে নিজের ভেজা টাওয়াল ছুঁড়ে মারি। তাহলে কি করব বল? আমারও তো যৌবন লাড়া দেয় নাকি? ছি, কি সব কথা বলছেন? আপনার বউকে নালিশ করে দেব আমি। আপনি একটা লুচ্চা। রওশন আবারও বেপরোয়া ভাব নিয়ে উর্মির হাত ধরে উঠে নিয়ে যেতে যায়। কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? চল তো, তোর ভাবু যে কতটা দুষ্ট তাই দেখাবো তোকে। উর্মি আর কথা না বাড়িয়ে রওশনের সাথে আসে। রওশন উর্মিকে নিয়ে রুমে প্রবেশ করে। উর্মি হাঁ হয়ে রুমের দিকে তাকিয়ে আছে, যা দেখে রওশন বাঁকা হেসে বলল, কি দেখছিস? এটা বুঝি আপনার রুম? হুম। উর্মি রুমের চারিদিকটা ঘুরে ঘুরে দেখে। রুমটা উর্মির কাছে খুবই আপন আপন লাগছে। উর্মি হেসে বলে ওঠে, আরে বাহ, আপনার রুম রুম তো খুব সুন্দর, অনেক গোছানো আর পরিপাটি। হ্যাঁ, গোলছানো আর কই বলো? এখন গোলছানো দেখছিস তো? তোর ভাবি আসলে গোছগাছ আর থাকবে না। ওমা, কেন? কেন আবার জিজ্ঞেস করছিস? তোর ভাবিকে দেখলে আমি তো নিজেকে সামলে রাখতে পারি না। রোমান্স করার চোটে পুরো ঘর বাড়ি দফা রফা হয়ে যায়। এ কথা শুনে মুহূর্তেই উর্মির মুখ কালো হয়ে যায়। উর্মি কটমট করে বলে, ছি, আপনার মুখে কি কিচ্ছু আটকায় না? আপনি আপনার বউয়ের সাথে রোম্যান্স করেছেন, তো এটা আবার আমাকে কেন বলতে আসছেন আপনি? যাক বাবা, আমার কি দোষ? তুই তো জানতে চাইলে। আচ্ছা বাদ দে, তোকে আমি আরও জিনিস দেখাই। তোর ভাবি আর আমি কে কি করেছি দেখবি? আয়। না থাক, আপনাদের জিনিস আপনারাই দেখুন, আমি কেন দেখবো? রওশন হুট করে উর্মিকে দেয়ালের সাথে আলতো করে চেপে ধরে। উর্মি হতবাক হয়ে জিজ্ঞেস করে, কি করছেন এসব? তুই কি কোনো কারণে জেলাস হচ্ছিস? না, আমি কেন জেলাস হতে যাব?
আপনি আপনার বউয়ের সাথে রোম্যান্স করবেন নাকি তাকে ধরে পিটাবেন তা আপনার ব্যাপার। আমি কেন তাতে রাগ করব? আমার একটুও রাগ হচ্ছে না। আপনি আরো বেশি করে আপনার বউয়ের সাথে যা মন চায় তাই করুন, তাতে আমার কি? রওশন উর্মির কথা শুনে হেসে দেয়। উর্মির মুখে এমন কথা বললেও উর্মির রাগ নাকের ডগা লাল হয়ে স্পষ্ট দৃশ্যমান। রওশন উর্মির দিকে তাকিয়ে বলে, আমার খেতে পেয়েছে বোতল পড়ে। কেন আপনার বউ কি আপনাকে খেতে দেয় না? আমাকে কেন বলছেন? আমার সত্যি খেতে পেয়েছে। তা আমি কখন বললাম আপনার মিথ্যে খিদে পেয়েছে? যদি খিদে পেয়েই থাকে তাহলে খান আপনি। যান আপনার বউয়ের কাছে গিয়ে খাবার চান। হুম, বউ দিতে পারবে না তো? কেন দিতে পারবে না? কারণ আমি তো খাবার না, তোকে খেতে চাই। তো এখন বউকে কি করে বলবো তোকে খাওয়ার কথা? তোকে খেতে গেলে তো তোর কাছেই চাইতে হবে, তাই না? ছি, অভদ্র লোক, লুচ্চা লোক। কথাটা বলেই উর্মি দুই হাত দিয়ে চোখ মুখ ঢেকে রওশনকে ধাক্কা দিয়ে সরিয়ে দৌড় দেয়। উর্মির এমন পালানো দেখে রওশন বাঁকা হাসি দিয়ে মনে মনে ভাবে, এখন পালিয়ে যাচ্ছিস যা, কদিন তোকে ছাড় দিচ্ছে, কিন্তু যখন তুই সুস্থ হবি তখন তোর ছাড় নিয়ে জানেমান। সকাল 7:30। সবাই মিলে একসাথে নাস্তার টেবিলে বসেছে। মাঝখানে চেয়ারে আরমান সাহেব বসে ব্রেডে মাখন মাখিয়ে উর্মি এবং রওশনের থালায় পরিবেশন করতে ব্যস্ত। রওশন কিছুক্ষণ যায় আর উর্মির দিকে তাকিয়ে কখনো মুচকি হাসছে, আবার কখনো চোখ টিপ মারছে। উর্মি প্রতিবারই রওশনের দিকে তাকিয়ে মুখ ভেঙচি দেয়। এসব করতে গিয়ে দুজনের থালা থেকে একটা ব্রেডও নড়েনি। আরমান সেদিকে ভ্রু কুচকে তাকিয়ে জিজ্ঞেস করে, কি রে, তোরা খাচ্ছিস না কেন? আমি সে কখন থেকে ব্লেডে মাখন লাগিয়ে তোদেরকে প্লেটে দিচ্ছি, একটাও তো লড়লো না। রওশন হালকা কেসে ওঠে। উর্মি কটমট করে বলে, আসলে কি বলতো বাবা, এখানে একটা ভূত বসে আছে, কিছুতেই খেতে দিচ্ছে না, শুধু জ্বালাতন করছে। ভূত? এখনো তোর ভূতের ভয় যায়নি নাকি? উর্মি মাথা চুলকে বলে। হ্যাঁ, ওই আর কি। রওশন চুপচাপ কোনো কথা না বলে এতক্ষণে নিজের খাবার শেষ করে নিয়েছে। উর্মি সেদিকে তাকিয়ে মুখ ভেঙচি কেটে ভাবে, দেখো দেখো, নিজে কেমন তাড়াতাড়ি খেয়ে নিয়েছে, আর এদিকে আমার বাবার কাছে জবাবদিহি করতে হচ্ছে। আরমান সাহেব খেয়ে দিয়ে ধীরে ধীরে উঠে নিজের রুমের দিকে চলে যায়। কিছু ব্যবসায়িক হিসাব নিকাশ পড়ে আছে, সেগুলো করবে বলে। টেবিলে এখন শুধু রওশন এবং উর্মি। বেশ কিছুক্ষণে নীরবতা ভেঙে রওশন টেবিলের তালা দিয়ে পা ঢুকিয়ে উর্মির পায়ে টোকা দিতে থাকে। উর্মি রওশনের দিকে সাথে সাথে তাকিয়ে যায়। রওশন হেসে বাটিতে পড়ে থাকা অবশিষ্ট ব্রেড তুলে নিয়ে চিবোতে চিবোতে বলে, চল জানেমান, তোকে নিয়ে একটা বাইক ট্যুর দিয়ে আসে। প্রথমত আমি আপনার জানেমান না, দ্বিতীয়ত আমি কেন যাব? আপনার না বউ আছে, বউকে নিয়ে যান না। আরে চল না যাই, প্লিজ চল, তোকে আইসক্রিম চকলেট কিনে দেবো। আমাকে কি ছোট বাচ্চা পেয়েছেন? আইসক্রিমের লোভ দেখিয়ে আমায় নিতে পারবেন না আপনি। ঠিক আছে, যাওয়ার দরকার নেই। বলেই রওশন হাসতে হাসতে টেবিল থেকে উঠে চলে যেতে শুরু করে। এটা দেখে উর্মি ফ্যাল করে তাকিয়ে মনে মনে ভাবে, যাক বাবা, সত্যি সত্যি চলে যাচ্ছে তো। আর একবার সাধলেই তো রাজি হয়ে যেতাম আমি। রওশন চলে যেতেই যাবে তখনই উর্মি হালকা কেসে অন্যদিকে মুখ ঘুরিয়ে বলে, ঠিক আছে আমি যাব, কিন্তু আমাকে একটা না 5টা আইসক্রিম আর 1 বক্স চকলেট কিনে দিতে হবে। রওশন দ্রুত উর্মির কাছে এসে হাঁটু গেড়ে দু হাত আলগা করে বলে ওঠে, তুই চাইলে তোর জন্য পুরো দোকান কিনে দেবো। হয়েছে, আর নাটক করতে হবে না। আর জানেমান, জানেমান আপনি আপনার বউকে ডাকুন, আমাকে একদম জানেমান ডাকবেন না। হুম, বউকেই তো ডাকলাম। মানে? না কিছু না, চল এখন যাই। ওয়েট করুন, আগে ড্রেসটা চেঞ্জ করে নিই। আচ্ছা ঠিক আছে, চল। চল মানে? আপনি কোথায় যাচ্ছেন? কেন, তুই রেডি হবি বললি তো? হব তো, কিন্তু আপনি কোথায় যাচ্ছেন? রেডি তো হব, তাই না? কেন, তোর সাথে যাচ্ছে। কেন? কেন আমি যাব না, তোর কে যাবে? উর্মি কোমরে দুই হাত দিয়ে নাক উঁচু করে বলে, অন্য কেউ যাবে না, আপনিও যাবেন না। আমি ড্রেস চেঞ্জ করব, সেখানে আপনি গিয়ে কি করবেন শুনি। রওশন উর্মির দিকে এক পা করে এগোতে এগোতে ডেভিল স্মাইল দিয়ে বলে, কি হবে সেটা জানতে চাইলে আগে একসাথে ড্রেস চেঞ্জ করতে যেতে হবে। চল যাই, তাহলে তো দেখতে পাবি যে কি হবে।
রওশনের এমন কথা শুনে উর্মি বোকা বনে যায়। পরক্ষণে উর্মি রওশনের বুকে জোরে ধাক্কা দিয়ে এক দৌড় দেয়। যেতে যেতে বলে, আপনি আসলেই একটা লুচ্চু লোক। উর্মির কথা শুনে রওশন বাঁকা হেসে সোফায় বসে যায়। রওশন নিজের বাইক নিয়ে তৈরি। ততক্ষণে উর্মি রেডি হয়ে নিচে আসে। উর্মি একটি হালকা অফ হোয়াইট রঙের সালোয়ার কামিজ পরেছে, হালকা সাজগোজ, তাতেই যেন বেশ সুন্দর লাগছে। রওশন ফোন ঘাঁটতে ঘাঁটতে মুখ তুলে তাকায়। রওশন মুহূর্তের মধ্যে থমকে যায়, এক পলকে উর্মির দিকে তাকিয়ে থাকে। উর্মি ভ্রুকুচকে জিজ্ঞেস করে, কি হয়েছে, এভাবে তাকিয়ে আছেন কেন? না কিছু না, চল বাইকে ওঠ। রওশন সামান্য কেশে বাইক স্টার্ট দিতে গেলে উর্মি তড়ি করে রওশনকে থামিয়ে একটি ঢং করে জিজ্ঞেস করে, আচ্ছা, আমায় কেমন লাগছে? মোটামুটি খুব একটা ভালো না। রওশন অন্যদিকে তাকিয়ে কথাটা বলে। উর্মির আগে ফোঁস করে ওঠে, না কুচো করে বলে, হ্যাঁ জানি তো আমি আপনার বউ না। আমায় কেন ভালো লাগবে আপনার? ভালো তো লাগবে আপনার বউকে। রওশন নিজের হাসি আটকে বলে, কে বললো এসব কথা? আমার মন অনেক বড়, জানিস তো, সব মেয়েদেরকেই ভালো লাগে। উর্মির আগে কটমট করে রওশনের দিকে তাকায়, যেন চোখ দিয়ে গিলে খাবে। রওশন উর্মির দিকে তাকিয়ে বলল, কি রে পুতুল পড়ি, এবার চল, দেরি হয়ে যাবে তো। উর্মি দ্বিধা নিয়ে বাইকটার দিকে তাকায়। আমি আমি বাইকে কোনোদিনও উঠিনি। আমার মুখ খুব ব্যথা করছে। আরে বোকা, আমি আছি না, চল তো। রওশন পিঙ্ক কালারের লেডিস হেলমেটটা উর্মির হাতে তুলে দিয়ে বলল। নে ধর, সেফটি ফার্স্ট। উর্মি অনিচ্ছা সত্ত্বেও বাইকের পেছনে উঠে যায়। বাইকের উচ্চতা দেখে উর্মির গলা শুকিয়ে আসে। রওশন বাইক স্টার্ট দিতেই উর্মি শক্ত করে পেছনের সিটের রড ধরে বসে। প্রথম গতিতেই উর্মি ভয়ে চোখ বন্ধ করে চিৎকার করে ওঠে। আরে আরে, আস্তে চালান, আমি পড়ে যাব তো। রওশন কোনো কথা না বলে বাইকের গতি বাড়িয়ে দেয়। উর্মি এবার রেগে বলে ওঠে, মারবেন নাকি আমাকে? এত জোরে কেন চালাচ্ছেন? রওশন বেপরোয়া ভাব নিয়ে বলে, আমি তো এভাবেই বাইক চালাই। তোর সমস্যা হলে শর্ত করে জড়িয়ে ধর আমাকে, তাহলেই তো হলো। আমি কেন আপনাকে জড়িয়ে ধরবো? না ধরলে নাই। বলেই রওশন বাইক আরও জোরে চালাতে লাগে। উর্মি এবার কুল কিনারা না পেয়ে পিছনের রড শক্ত করে ধরে জোরে চিৎকার করে কান্না করে দেয়। রওশন বুঝতে পারে উর্মির ভয়টা সত্যি গুরুতর। রওশন তড়িঘড়ি করে বাইকটা একপাশে থামালো, হেলমেট খুলে পেছনে উর্মির দিকে তাকায়। উর্মির মুখ ফ্যাকাশে হয়ে গেছে। রওশন চিন্তিত হয়ে উর্মির গালে হাত রেখে বলল, কান্না করছিস কেন? আমি তো আছি নাকি, ভয় পাওয়ার কিছু নেই। উর্মি ফোপাতে ফোপাতে বলে ওঠে, আপনি আসলেই খারাপ মানুষ। আমি বলেছিলাম তো ভয় করছে, তাও আপনি বাইক জোরে চালিয়েছেন। হঠাৎ রওশন বাইকের পেছন থেকে এসে উর্মির দিকে আসে। উর্মি কিছু বুঝে ওঠার আগেই রওশন তাকে আলতো করে ধরে উর্মিকে কোলে নিয়ে টেনে সামনে নিজের সিটের সামনে বসিয়ে দেয়। উর্মি হতভম্ব হয়ে জিজ্ঞেস করে, কি করছেন? আমাকে এখানে কেন বসালেন? এখানে বস, এখানে বসলে তোর ভয়টা কম লাগবে। আমি তোকে শক্ত করে ধরে বাইক চালাবো, চল এবার। রওশন এবার আস্তে করে নিজের হাত দুটো এগিয়ে এনে উর্মির পেটের সামনে এনে শক্ত করে জড়িয়ে ধরে। সাথে সাথে উর্মির পুরো শরীর কেঁপে ওঠে। উর্মি টের পায় রওশনের শক্তিশালী হাত দুটো ওকে সম্পূর্ণ ঘিরে রেখেছে। উর্মির কাঁধ স্পর্শ করছে রওশনের চিবুক। রওশন শীতল নিঃশ্বাস বারবার উর্মির গলা ঘাড়ে আছড়ে পড়তে উর্মি ভয়ে ঢোক গিলে নেয়। রওশন আলতো করে উর্মির কানের কাছে ফিসফিস করে বলে, শক্ত করে ধরে থাকিস, এবার ভয় পাবি না। রওশন আবারও বাইক চালাতে শুরু করে। প্রথম ধাক্কায় উর্মি একটু চমকে উঠলেও রওশনের উষ্ণ স্পর্শ আর শক্ত বাঁধন ওকে অদ্ভুত এক অনুভূতির দ্বার প্রান্তে এনে দাঁড় করিয়েছে। উর্মির ভয় যেন সত্যিই ধীরে ধীরে কমে যাচ্ছে। বাইরের ঠান্ডা বাতাস আর রওশনের বুকের উষ্ণতা এক অন্যরকম অনুভূতি। কিছু দূর যাওয়ার পর উর্মি নিজেকে বেশ স্বাভাবিক অনুভব করতে শুরু করে। উর্মি খুশি হয়ে এখন আশেপাশেও তাকাতে থাকে। সুন্দর মনোরম পরিবেশ দেখতে থাকে। কিন্তু পরক্ষণেই উর্মির খেয়াল হলো সে এখনও রওশনের শক্ত বেষ্টনের মধ্যে বন্দী। রওশন ওকে পেছন দিকে জড়িয়ে ধরে বাইক চালাচ্ছে। উর্মি কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কি করছেন? এভাবে জড়িয়ে কেন ধরেছেন? রওশন বাইকের স্পিড সামান্য কমিয়ে দিয়ে হেসে বলল, কেন, ভয় পাচ্ছিস তো, তাই জড়িয়ে ধরেছি। এছাড়া তোকে জড়িয়ে ধরে আমার কী লাভ বল? আমার ঘরে বউ আছে নাকি? উর্মি মন খারাপ করে বলে,
তো আপনি যে আমাকে এভাবে বাইকে নিয়ে ঘুরছেন, আপনার বউ জানতে পারলে রাগ করবে না? না, করবে না। আমার বউয়ের মন অনেক বড়। আমি হাজারটা মেয়ের সাথে ঘুরলে আমার বউ আমাকে কিচ্ছু বলবে না। রওশনের কথা শুনে উর্মি এবার রাগে রওশনের হাত খামচে ধরে। রওশন এতে কিছু না বলে উল্টো মুচকি হেসে উর্মির ঘাড়ে আলতো করে চুমু খেতে শুরু করে। হঠাৎ এমন হওয়ায় উর্মি কেঁপে ওঠে। উর্মি কাঁপা কাঁপা স্বরে বলে, কি করছেন আপনি? এমন কেন করছেন? কেমন করছে? উর্মি কোনো উত্তর দিতে না পারে। আপনি বাইক থামান, আমি আপনার সাথে যাব না। যাবে না মানে? তো কোথায় যাবে? আমি বাবার কাছে যাব। আপনি খুব খারাপ মানুষ, পচা মানুষ। কথা বলেন না আপনি, সাথে পচা কাজও করেন। লুচ্চাবেন একটা কোথাকার। যাক বাবা, আমি আবার কি লুচ্চামি কাজ করলাম? আবার জিজ্ঞেস করছেন কি করছি? হুম, করছি। আপনি বাইকটা থামান, আমি নামবো। আর একটা কথা বলবি তো বাকি পচা কাজও এখানে সেরে ফেলবো। চুপচাপ বসে থাক। রওশনের এমন হুমকি শুনে উর্মি ভয়ে ঢোক গিলে নেয়। আর কোনো কথা না বলে চুপচাপ বসে থাকে কিছুক্ষণ পর রওশন বাইক নিয়ে বাড়ির সামনে থামে। উর্মির হাতে আইসক্রিম আর চকলেটের বক্স। উর্মি সেগুলো নিয়ে তড়িঘড়ি করে বাইক থেকে নেমে যায়। বাড়ি এসে যেন হাঁপ ছেড়ে বেঁচেছে। বাড়িতে উর্মির বাবা আছে, তাই রওশন চাইলেও উর্মির সাথে পচা কাজ করতে পারবে না ভেবেই উর্মি এক দৌড়ে ফ্ল্যাটের ভেতর ঢুকে যায়। রওশন তা দেখে একটা ডেভিল স্মাইল দিয়ে উর্মির পিছু পিছু ভেতরে চলে আসে। উর্মি আগে ভাগে সব আইসক্রিমগুলো ফ্রিজে ঢুকিয়ে একটা হাতে করে নিয়ে খেতে খেতে সেখানে আসে। রওশন সোফার সাথে গা এলিয়ে দিয়ে উর্মির দিকে নেশালো দৃষ্টিতে তাকিয়ে আছে, যা দেখে উর্মি ভ্রু উপরের দিকে দৌড় দেয় আরমান সাহেবের রুমে। ওখানে গেলেই হয়তো রওশনের বাঁচা যাবে। উর্মি রুমের ভেতর প্রবেশ করে দেখে আরমান সাহেব কোথাও নেই। উর্মি এদিক ওইদিক তাকিয়ে বাবা বলে ডাকে, তবে কোনো উত্তর আসে না। উর্মি এবার ভয় পেয়ে যায়। তাহলে এখন কি হবে? উর্মি আবারও শব্দ করে ডাকতে থাকে। তখনই পেছন থেকে রওশন উত্তর দেয়, ডেকে লাভ নেই, আজ তোকে বাঁচাতে কেউ আসবে না। মানে? আর বাবা কোথায়? চাচুতে নিজের এক ফ্রেন্ডের বাড়ি গিয়েছে, আজ ওখানেই থাকবে। কল করে বলল। উর্মি কি বলবে বুঝতে পারে না। রওশন এক পা করে উর্মির দিকে বাঁকা হেসে এগিয়ে আসতে শুরু করে। উর্মি ভয়ে পেছাতে পেছাতে সোফার উপর ধপাস করে পড়ে যায়। উর্মির হাতে ধরা আইসক্রিম ততক্ষণে গলে গলে নিচে পড়ছে, সাথে উর্মির নাকে মুখে অনেকটা মেখে গেছে। উর্মি হাত দিয়ে সেগুলো মুছতে গেলে বুঝতে পারে ওর হাতেও আইসক্রিম লেগেছিল, যা উর্মির পুরো মুখে লেগে যায়। উর্মি দ্রুত নিজেকে গুটিয়ে নিতে চায়, কিন্তু রওশন ততক্ষণে ওর কাছে এসে গেছে। রওশন কোনো কথা না বলে উর্মির পা আলতো করে ধরে, তারপর এক ঝটকায় টেনে উর্মির কোমর পেঁচিয়ে ধরে কোলে তুলে নেয়। উর্মি হতভম্ব হয়ে যায়, শরীর ভয়ে কাঁপছে। উর্মি রওশনকে জিজ্ঞেস করে, কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? রওশন শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলে, নিজের শ্বশুর মশের রুমে লুচ্চামি কিভাবে করি বল? তাই তোকে আবার রুমে নিয়ে গিয়ে যা করার করবো। উর্মি রওশনের কথা শুনে বাকরুদ্ধ মাথায় রক্ত চড়ে গেল। আপনি এমনটা করবেন না, আপনার না বউ আছে? রওশন রুমের দিকে এগোতে এগোতে বলল, হ্যাঁ আছে তো, তাতে কি হচ্ছে? সে তো আমার কাছেই আছে। আপনি কি করতে চাইছেনটা কি? বেশি কিছু না, শুধু একটুখানি শরীর চর্চা করব। অনেক দিন করা হয় না, তাই শরীরে জং ধরে গেছে বোতল পড়ে। তো আপনি শরীরচর্চা করুন, আমায় কেন নিয়ে যাচ্ছেন? তোকে ছাড়াতে হবে না। রওশন উর্মিকে নিয়ে ঘরে প্রবেশ করে। ঘরের দরজা বন্ধ করে উর্মিকে বিছানায় নামিয়ে দেয়। উর্মি দ্রুত সরে গিয়ে বলে ওঠে, আমি আপনাকে ভাইয়া ডাকি, আপনি আমার সাথে এসব করতে পারেন না। আমি আপনার ভবিষ্যতে জামাইকে কি উত্তর দেব? তোর জামাইকে নিয়ে চিন্তা করিস না, ওই বিষয়টা আমি নিজে সামনে নেব। এখন আয় তো, আর টালবাহানা করিস না। আয়, দুজন মিলে শরীর চর্চা করি। না, আমি করব না শরীরচর্চা, আপনি একা করুন। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি একাই শরীর চর্চা করবো। মানে? রওশন উর্মির দুই কাঁধ আলতো করে ধরে, কিন্তু রওশনের চোখে ছিল এক গভীর নেশা। এখন আর কোনো কথা না পুতুল পড়ে, আজ রাতে তুই শুধু আমার। আমি জানি তুই আমাকে কতটা ভালোবাসিস। এই ভয় তোর ভালোবাসা নয়, এটা তোর দ্বিধা, আর আমি তোর সব দ্বিধা দূর করে দেব। উর্মি আবারও বাদ সাধল। না, আপনি এটা করতে পারেন না। কিন্তু তোর মুখ দেখে তো অন্য কথা মনে হচ্ছে। আমি তোর মনের ভেতরের কথা জানি। রওশন ফিসফিস করে বলল, তোর এই অস্থিরতা, এই কাঁপন, সবই আমাকেই পাওয়ার জন্য। তুই আমাকে ভালোবাসিস, তাই না? সেটা আমি জানি।
উর্মি কী বলবে বুঝতে পারে না। রওশন আর এক মুহূর্ত দেরি না করে নিজের সমস্ত আবেগ, ভালোবাসা আর অধিকার মিশিয়ে উর্মির কপালে, চোখে ও গলায় ঘন ঘন চুমু এঁকে দিতে শুরু করে। রওশনের নিবিড় স্পর্শে উর্মির শরীর ধীরে ধীরে শিথিল হতে শুরু করে। রওশনের উষ্ণতার নিবিড়তা তাকে এক গভীর অনুভূতির দিকে টেনে নিয়ে যায়। উর্মি প্রথম দিকে মাথা নাড়ালেও রওশনের প্রতি তার দীর্ঘদিনের লুকানো ভালোবাসা আর আবেগ ওকে গ্রাস করলো। উর্মি মন আর মানতে চায় না। উর্মি চোখ বন্ধ করে রওশনের স্পর্শে নিজেকে সমর্পণ করে। রওশনও নিজের প্রিয়তমার এই আত্মসমর্পণে আর নিজেকে সংযত করতে পারল না। উর্মিকে একটানে বিছানায় শুইয়ে দিয়ে ঠোঁটে ঠোঁট চেপে ধরে। উর্মি চেয়েও রওশনকে আটকাতে পারে না। রওশন উর্মির ঠোঁটে পাগলের মতো চুমু খেয়ে ধীরে ধীরে গলায় মুখ ডুবিয়ে দেয়। উর্মির এমন ছোঁয়া পেয়ে হালকা কেঁপে ওঠে। রওশনকে বলে, এইসব আপনি কি করছেন? এমন করবেন না, প্লিজ ছেড়ে দিন আমায়। রওশন ঘোর লাগা কণ্ঠে উর্মির কানের কাছে এসে ফিসফিস করে বলল, ছাড়ার জন্য তো তোকে ধরে নে, আজ শরীরচর্চা ফুলফিল করে তারপর ছাড়বো। উফ, সরি, আজ আর ছাড়াছাড়ি হবে না পুতুল পড়ে। আজ সারা রাত শুধু শরীরচর্চাই হবে। আপনি কেন এমন করছেন? আমি কি করেছি আপনার? রওশন কোনো উত্তর দেয় না। উর্মির ঘাড়ে নাক দিয়ে ঘষতে ঘষতে বিড়বিড় করে বলে, You're gonna call me puppy. I'll make your body happy. Every time that you call me, you know that I'll take care of you. এগুলোর মানে কি? আমি তো কিছুই বুঝলাম না। রওশন মুচকি হেসে উর্মির নাকের ডগায় নাক ঘষে বলে, তোর অত কিছু না বুঝলেও চলবে। এখন আপাতত শুধু এটা বুঝে রাখ, আজ তোর কোনো ছাড় নেই। কিন্তু কথাটা শেষ করার আগে রওশন আবারও উর্মির ওষ্ঠ যুগল নিজের দখলে নিয়ে চুমু খেতে শুরু করে। রওশন আরও গভীরভাবে উর্মির ভালোবাসার স্পর্শে ছুঁয়ে দিতে থাকে। প্রতিটা স্পর্শে উর্মি কেঁপে ওঠে। হাত দিয়ে রওশনকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু লাভ হয় না। রওশন উর্মির মধ্যে পুরোপুরি মত্ত হয়ে গেছে, তাই এখন উর্মি চেয়েও রওশনকে না থামাতে পেরে চোখ বন্ধ করে নেয়। কিছুক্ষণ পর রওশন নিজে থেকেই উর্মিকে ছেড়ে দিয়ে উর্মি বুকে মাথা রেখে চোখ বন্ধ করে নেয়। উর্মি কিছুটা অবাক হয়ে যায়, তবে কোনো প্রশ্নও করে না, চুপচাপ থাকে। রওশন উর্মিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নিয়ে উর্মির চুলে মুখ ডুবিয়ে দেয়। উর্মি কিছু বুঝে উঠতে না পেরে এদিক ওদিক তাকাতে শুরু করে, কিন্তু রওশনকে প্রশ্ন করার সাহস পায় না। এরপর ধীরে ধীরে উর্মি সেভাবেই গভীর ঘুমে তলিয়ে যায়। পরের দিন সকাল। রওশনের বাহুতে থাকা অবস্থায় উর্মির ঘুম ভাঙে। রওশনের বুকে নিজেকে আবিষ্কার করে লজ্জায় উর্মির গাল চেরির মতো লাল হয়ে যায়। ঠিক তখনই রওশন চোখ মেলে আদর করে বলল, গুড মর্নিং মাই জানেমান পুতুল পড়ি। উর্মি কিছুটা হকচকিয়ে জিজ্ঞেস করে, আপনি না ঘুমোচ্ছিলেন? না, তোকে দেখছিলাম। এত সুন্দর পরীকে সামনে রেখে ঘুমানো যায় নাকি? কিন্তু তখনই উর্মির কপালে ভাঁজ পড়ে। মনে পড়ে রওশনের বিয়ে হয়ে গেছে, বউ আছে। সেই শাকচুনি বউয়ের কথা মনে পড়তেই উর্মির সত্য জাগা প্রেম উধাও হয়ে যায়। সেটার জায়গায় এলো তীব্র অভিমান আর রাগ। উর্মি দ্রুত রওশনের আলিঙ্গন থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। রাগে মুখ ঘুরিয়ে দ্রুত কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ে। রওশন অবাক হলো না, বরং বাঁকা হাসলো। রওশন বুঝতে পেরেছে তার মিথ্যা বউয়ের ভূত এখনও উর্মির মাথা থেকে নামেনি। রওশন বিছানা থেকে উঠে দাঁড়ায়। এরপর কম্বলের কাছে গিয়েও কোনো কথা বলে না, বরং এক ঝটকায় কম্বলটা টেনে নামিয়ে ফেলে। উর্মি রেগে ফোঁস করে উঠে বলে, কি করছেন আপনি? ধরবেন না আমায়। যান, আপনার সেই বউয়ের কাছে যান। রওশন কোনো কথা বলে না, বরং একদম বাচ্চাদের মতো করে দুই হাতে উর্মিকে উঁচু করে তুলে নিজের সামনে ধরে। উর্মির কোমর রওশনের হাতের বেষ্টনীতে। ছাড়ুন আমায়, ধরবেন না আপনি। উর্মি চিৎকার করতে চাইলে রওশন তাতে কোনো পরোয়া না করে হাসতে হাসতে উর্মিকে কোলে নিয়ে ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। কোথায় নিয়ে যাচ্ছেন? নামান বলছি। উর্মি রওশনের বুকে কিল মারতে লাগলো। রওশন ওয়াশরুমের দরজা বন্ধ করে হেসে বলল, কোথায় আর? আমার পেচিটার এত অভিমান, তাকে তো একটু ঠান্ডা করতে হবে নাকি? শরীরচর্চা করে শরীরটা গরম হয়ে গেছে। চল একসাথে ফরজ গোসল করি। ছি, আপনার মুখে কিচ্ছু আটকায় না। আর তাছাড়া আমাদের মধ্যে তেমন কিছুই হয়নি। আমি যাব না, আপনি একা একাই গোসল করুন। রওশন শাওয়ার চালু করে উর্মিকে আলতো করে বাথটাবের পাশে নামিয়ে দেয়। কাল রাতে তো অনেক না বলেছিস, কিন্তু লাভ হয়নি। আজ সকালেও তোর কোনো না আমি শুনবো না। আর আমি তো আজ থেকে শুধু তোর সাথে প্রত্যেকদিন ফরজ গোসল করবো। চল, আর টাল বাহানা করিস না। উর্মি এবার সত্যিই ভয় পায়।
উর্মি নিজেকে বাঁচাতে চেষ্টা করলো, কিন্তু রওশনের ভালোবাসার জোরের কাছে উর্মির সমস্ত শক্তি যেন নিঃশেষ হয়ে যাচ্ছে। রওশন আলতো করে উর্মির পোশাকে হাত দেয়। উর্মি ভয়ে চোখ বন্ধ করে নেয়। হৃদস্পন্দন দ্রুত হচ্ছে। রওশন তখন ফিস ফিস করে বলল, ভয় পাস না পুতুল পড়ি, তোর প্রতি আমার কোনো জোর নেই। শুধু এতটুকু জানিস, আমি তোকে সারা জীবন এভাবে আগলে রাখতে চাই। তাছাড়া এমনিতেও তোর সব কিছু আমি অনেক আগে দেখে ফেলেছি, তাই এখন লজ্জা পেয়ে কী লাভ। রওশন খুব যত্নের সাথে উর্মিকে শাওয়ারের নিচে নিয়ে আসে। উর্মি প্রথম দিকে বাদ সাধলেও রওশন নিজেই যখন উর্মির চুল ভিজিয়ে দেয় তখন উর্মির মন ধীরে ধীরে শান্ত হয়ে আসে। রওশন ওকে জোর করে গোসল করিয়ে দেয়, সাথে নিজেও উর্মির পাশে দাঁড়িয়ে উষ্ণ পানিতে গোসল করলো। সেই পানি যেন ওদের মনের সব অভিমান, মিথ্যা আর দ্বিধা ধুয়ে দিচ্ছিল। ওদের নিবিড় স্পর্শে ওয়াশরুমের বাষ্পময় পরিবেশ আরও উষ্ণ হয়ে ওঠে। সেই উষ্ণতায় দুজনের ভালোবাসা আরও গভীর হয়। গোসল শেষে দুজনেই যখন ভেজা শরীরে একে অপরের দিকে তাকায় তখন সাথে সাথে উর্মি লজ্জায় রওশনের চোখ ঢেকে দেয়। রওশন উর্মিকে কাছে টেনে নিয়ে এসে জড়িয়ে ধরে। আরমান সাহেব ফিরেছেন বেশ কিছুক্ষণ হয়েছে। রুমে বসে নিজের কাজে ব্যস্ত। এমন সময় উর্মি হাতে 1 কাপ চা নিয়ে আরমান সাহেবের রুমে প্রবেশ করে। উর্মি কিছু না বলে চা টেবিলের ওপর রেখে দিয়ে সামনে বসে। আরমান সাহেব বুঝতে পারে উর্মি কিছু বলতে চাইছে, তাই উর্মির দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, হ্যাঁ বাবা, বলতে চাইছিলাম তুমি কাল না বলে আমায় একা রেখে চলে গেলে কেন? একা কোথায়, রওশন তো ছিল তোমার সাথে। আর তাছাড়া রওশন তোমার স্বামী। আমার রওশনের প্রতি এখন পুরো ভরসা আছে যে রওশন তোমার পুরোপুরি কেয়ার করবে। স্বামী কথাটা শুনে উর্মির চোখ কপালে উঠে যায়। একটু হকচকে উঠে জিজ্ঞেস করে, স্বামী মানে? রওশন ভাই আমার স্বামী কি করে হলো? আরমান সাহেব কিছুক্ষণ হতবুদ্ধির মতো তাকিয়ে থেকে উত্তর দিলেন, হ্যাঁ, রওশনের সাথে তোমার বিয়ে হয়ে গেছে। হয়তো তোমার এখন মনে নেই, কিছুদিন পর মনে পড়ে যাবে। ডাক্তার বলেছে মাথায় বেশি স্ট্রেস না নিতে, তাই এখন জোর করে কোনো কিছু মনে করার দরকার নেই। ধীরে সুস্থে সব মনে পড়বে। কথাগুলো শুনে উর্মি খুশি হবে নাকি রাগ করবে কিছুই বুঝে উঠতে পারে না। উর্মি মনে মনে খুশি হলেও তার সাথে ওর রাগও অনেক হচ্ছে, কারণ রওশন বলেছিল আমার বউয়ের মন অনেক বড়, তাই অন্য মেয়েদের সাথে কথা বললেও নাকি কিচ্ছু বলে না। আরো কত কি বলেছে ভেবেই উর্মির মাথা গরম হয়ে যায়। উর্মি মনে মনে দাঁত কিরমির করে বলে, দেখাচ্ছি মজা। আপনার বউয়ের মন খুবই মজা, তাই না? রওশন সেই হতে সোফায় বসে অপেক্ষা করছে কখন ওর বউটা শ্বশুর মশাইয়ের সাথে কথা বলে বাইরে বের হবে এটা ভেবে। তখনই রওশনের ফোনে হারুনের কল আসে। কল রিসিভ করতেই ওপাশ থেকে হারুন বলল, স্যার, উর্মি ম্যাডামকে যে কিডন্যাপ করেছিল সেই মেয়েটাকে পাওয়া গেছে। কথাটা শুনে রওশন তাড়াতাড়ি ফোন নিয়ে ব্যালকনিতে চলে আসে। এরপর হারুনকে জিজ্ঞেস করে, কোথায় এখন মেয়েটা? আসলে স্যার, মেয়েটাকে কেউ গুলি করে মেরে ফেলেছে। অনেক খোঁজার পর আমাদের লোকেরা মেয়েটার লাশ খুঁজে পেয়েছে। কথাটা শুনেই রওশন রাগে ব্যালকনির রেলিং চেপে ধরে। রওশন খুব ভালো করে বুঝতে পারছে এর পেছনে অন্য একজনের হাত আছে, যে হাত ধুয়ে রওশনের পিছনে পড়েছে। তবে সব থেকে বেশি রাগ হচ্ছে এটা ভেবে আলমাকে রওশন নিজের হাতে মারতে চেয়েছিল, কারণ আলমা রওশনের পুতুল পরীর ক্ষতি করার চেষ্টা করেছে। তবে তার আগেই অন্য কেউ এসে রওশনের শিকার এইভাবে ছিনিয়ে নিল। ভাবতেই রওশন ডাকে খুঁজতে থাকে। রওশনের মনে পড়ে যায় সেই দিনের রাতের কথা, যেদিন ও প্রিয়াকে নিজের হাতে মেরেছিল। সেদিনের ঘটনা। উর্মি রওশনের বুকের ওপর থেকে উঠে গিয়ে বিছানা থেকে একটা বালিশ এনে রওশনের মাথার নিচে রেখে দেয়, সাথে নিজে গিয়ে বিছানায় শুয়ে পড়ে। উর্মি কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে যায়। তখনই রওশনের ফোন বেজে ওঠে। রওশন ঘুম থেকে চোখ কল রিসিভ করে। ওপাশ থেকে প্রিয়া কান্নামাখা স্বরে বলে ওঠে, স্যার, আপনি এক্ষুনি আমার সাথে দেখা করতে আসুন, না হলে আমি কিন্তু নিজেকে শেষ করে দেব। এটা শুনে রওশন রাগে দাঁতে দাঁত চেপে বলে, তুই নিজেকে শেষ করবি তাতে আমার কি? যা ইচ্ছে তাই কর। স্যার, আপনি যদি আজ না আসেন তাহলে আমি কিন্তু উর্মির অনেক বড় ক্ষতি করে দেব, সত্যি বলছি। রওশন এবার বাঁকা হেসে বলল, আচ্ছা ঠিক আছে, আসছি আমি। রওশনের উদ্দেশ্য মোটেই
প্রিয়াকে মেরে ফেলা ছিল না, বরং প্রিয়াকে আজ একটা শিক্ষা দেবে বলেই রওশন রেডি হয়ে বেরিয়ে যায়। তবে রওশন বের হতেই উর্মি নিজের চোখ খুলে উঠে বসে, অবাক হয়ে তাকিয়ে থাকে। এরপর নিজেও রওশনের পিছু পিছু চলে যায়। রওশন গাড়ি করে নয়, বরং হেঁটে যাচ্ছে, কারণ এত রাতে গাড়ি নিয়ে গেলে সবাই টের পেয়ে যাবে। প্রিয়ার দেওয়া ঠিকানায় পৌঁছাতেই প্রিয়া পেছন থেকে এসে রওশনকে জড়িয়ে ধরে। রওশন নিজেকে ছাড়িয়ে সজোরে প্রিয়ার গালে থাপ্পড় বসিয়ে দেয়। তাতেও যেন প্রিয়ার স্যাঁচরামি একটুও কমে না, বরং রওশনকে আষ্টে পৃষ্ঠে ধরে বলতে শুরু করে, স্যার, আমি সত্যি আপনাকে ছাড়া বাঁচবো না। আমাকে প্লিজ এভাবে ফিরিয়ে দিবেন না। সেখানকার এক গাছের পিছনে লুকিয়ে উর্মি সব দেখে রাগে গাছ শক্ত করে চেপে ধরে। উর্মির চোখ দিয়ে গড়গড় করে পানি পড়ছে। কেউ ওর পুতুল বরকে এত কাছাকাছি আসছে সেটা উর্মি কিছুতেই মানতে পারছে না। টানাটানির এক পর্যায়ে রওশন প্রিয়াকে ধাক্কা মেরে ফেলে দেয়। তখনই গাছের পেছনে লুকিয়ে থাকা উর্মিকে প্রিয়া দেখে ফেলে। সাথে সাথে প্রিয়া এটা ভেবে রাগে ফুঁস করে ওঠে যে এই মেয়েটার জন্য এতে এত কিছু সহ্য করতে হচ্ছে। ভেবে প্রিয়া এক মুহূর্ত দেরি না করে ছুটে গিয়ে উর্মির হাত টেনে বের করে আনে। রওশন কিছু বুঝে ওঠার আগে প্রিয়া উর্মিকে এক থাপ্পড় দিয়ে বসে। ব্যথা পেয়ে উর্মি ঠোঁট ফুলিয়ে বাচ্চাদের মতো কেঁদে ওঠে। এই দৃশ্য দেখে রওশন নিজের রাগ আর সামলাতে না পেরে প্রিয়ার কাছে গিয়ে প্রিয়ার গলা চেপে ধরে। প্রিয়া নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করে, চোখগুলো যেন বেরিয়ে আসার পালা। তবে রওশন প্রিয়াকে ছাড়ে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না প্রিয়া মারা গেছে। রওশনের এমন নৃশংসতা দেখে উর্মি ভয়ে সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে, যার জন্য উর্মির সাথে সেদিন কাদা লেগে গিয়েছিল। রওশন উর্মিকে কোলে করে বাড়িতে নিয়ে চলে আসে। এরপর ঠান্ডা মাথায় প্রিয়ার মার্ডারটাকে সুইসাইড হিসেবে চালিয়ে দেয়। সবাইকে এটা বিশ্বাস করাতে বেশি কাঠখড় পোহাতে হয়নি, কারণ সবাই ভেবেছে ভার্সিটি থেকে রাস্টিগেট করার জন্য প্রিয়া সুইসাইড করেছে। আর সেদিন সকালে রওশন উর্মিকে শার্টের কাদা লেগে থাকার বিষয়টা জিজ্ঞেস করেছিল, এটা পরীক্ষা করার জন্য যে উর্মির কিছু মনে আছে কিনা। কথাগুলো যখন রওশন ভাবছিল তখনই কলিং বেল বেজে ওঠে। কলিং বেল বাজতেই রওশনের হুঁশ ফেরে। রওশন তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে দেয়। দরজার ওপাশে জায়েদ, সেজল আর ক্যাসপার নিজেদের 32 পাটি দাঁত বের করে হি হি করে হাসছে। রওশনের রাগ এখনো কমেনি, তাই রওশন ওদেরকে ইগনোর করে চলে যেতে শুরু করে। তবে 3 নমুনা এবার হাল কিছুতেই ছাড়বে না বলেই ঠিক করেছে। জায়েদ এবং ক্যাসপার পেছন থেকে এসে সোজা রওশনকে চ্যাং দোলা করে নিজেদের কাঁধে তুলে নেয়। রওশন ডাকে দাঁত কিরমির করে বলে, এটা কি করছিস তোরা? নামা এক্ষুনি আমাকে, খারাপ হয়ে যাবে কিন্তু। না, নামাবে না। যতক্ষণ না তুই আমাদেরকে ক্ষমা না করছিস ততক্ষণ জায়েদ আর ক্যাসপার এভাবেই তোকে কাঁধে নিয়ে ঘুরবে। কথাটা বলেই সেজাল সোফায় বসে যায়। রওশন আবারও রাগে কটমট করে বলে, নামা বলছে, তাহলে সব কটা কাজ এমন ধোলাই দেবো জীবনেও ভুলবি না। ক্যাসপার জায়েদ একসাথে বলে ওঠে, আজ আমরা আর তোকে ভয় পাচ্ছি না। বুইরা খাটাইস, আজ তোকে কোনো মতে নামতে দেওয়া হবে না যতক্ষণ না তুই আমাদের সাথে ভালো করে কথা বলছিস। কথাগুলো বলে জায়েদ এবং ক্যাসপার রওশনকে কাঁধে নিয়ে হেলে দুলে নাচ করতে শুরু করে। রওশন কোনো মতে এদেরকে থামিয়ে হাঁপাতে হাঁপাতে বলে ওঠে, আচ্ছা থাম তোরা, এবার মতো মাফ করলাম। এর জন্য যে এভাবে আমাকে আমার বউ দেখে ফেললে কিনা কি ভাবে এখন? নাম আমাকে। ক্যাসপার জায়েদের সাথে সাথে রওশনকে নিচে নামিয়ে দেয়, কারণ দুজনে মিলেও রওশনের ভার সামলাতে হিমশিম খাচ্ছে। জিম করা বডি যে রওশনের, সবকিছুর পালা সামলে 4 জন মিলে একসাথে শান্ত হয়ে বসে। সেজল রওশনকে জিজ্ঞেস করে, উর্মির আগের স্মৃতি কি মনে পড়েছে? না, এখনো মনে পড়েনি। ক্যাসপার আপেলে কামড় দিতে দিতে বলে, চিন্তা করিস না ব্রো, আমরা আছি তো। আমরা উর্মির স্মৃতি ফিরিয়ে আনতে তোকে হেল্প করব। দরকার হয় সে চকলেটও এনে দেবো, নো টেনশন। রওশন চোখ পাকিয়ে ক্যাসপারের দিকে তাকায়। ক্যাসপার ভয় ঢোক গেলে বলে, আরে আমি তো মজা করছিলাম। আমি চাই না উর্মির আগের স্মৃতি ফিরে আসুক। জায়েদ কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করে, কেন চাস না? তোরা তো জানিস আমাদের বিয়েটা কিভাবে কোন সিচুয়েশনের মধ্যে দিয়ে হয়েছে। যতই হোক, ওই ঘটনাটা উর্মির জন্য একটা দুর্ঘটনা ছিল। আমি জানি না এগুলো মনে পড়লে উর্মি আমাকে আবার ভুল বুঝুক। এর থেকে ভালো আমরা নতুন করে সবকিছু শুরু করব। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। কিন্তু একদিন না একদিন তোর সব মনে পড়বেই, তখন কি হবে? সেজলের এমন কথায় রওশন কিছুটা চিন্তিত হয়ে পড়ে। এমন সময় উর্মি সবার জন্য চা নিয়ে হাজির হয়। ক্যাসপার অবাক হয়ে জিজ্ঞেস করে, আরে ভাবি, তুমি কখন দেখলে যে আমরা এসেছি? উর্মি মুচকি হেসে বলে, আমি উপর থেকেই শব্দ পেয়েছি,
তাছাড়া ব্রিগেঞ্জা আন্টি আগে থেকে চা বানিয়ে ফ্লাস্কে রেখে গিয়েছিল, তাই আপনাদের জন্য আনলাম আর কি। বলেই উর্মি একে একে সবার হাতে চায়ের কাপ এগিয়ে দেয়। সবশেষে একটা চায়ের কাপ নিয়ে রওশনের দিকে এগিয়ে যায়। রওশন খুশি হয়ে চায়ের কাপ উর্মির থেকে নিয়ে নেয়। উর্মি রওশনের দিকে তাকিয়ে একটা শয়তানি হাসি দেয়। রওশন চায়ের কাপে চুমুক দিতে নাক মুখ খিচে আসার পালা। চা তো চিনি না, বরং লবণ দিয়ে তৈরি করা হয়েছে। রওশন হকচকিয়ে উর্মির দিকে তাকায়। উর্মি মুচকি হেসে জিজ্ঞেস করে, কি হলো, চা ভালো লাগেনি বুঝি? না না, ভালো লাগেনি? না মানে আমি বলতে চাইছি খুব ভালো হয়েছে, একদম ভয়ঙ্কর রকমের ভালো হয়েছে। কথাটা রওশন দাঁতে দাঁত চেপে বলে। উর্মি একটু ঢং করে হেসে বলে, আমি জানতাম আপনার অবশ্যই ভালো লাগবে, কারণ এই চায়ে আমি নিজে ভালোবাসা মিশিয়েছি। ক্যাসপার হকচকিয়ে জিজ্ঞেস করে, কই দেখি কেমন ভালোবাসা। আমাদের তো দিলে না ভাবি, এটা তো অন্যায়। রওশন জোরপূর্বক হাসি দিয়ে বলে, এই ভালোবাসা নেওয়ার ক্ষমতা সবার হয় না কিছু, তো চুপচাপ নিজেরটা গেল। ও আচ্ছা তাই। উর্মি রওশনের দিকে তাকিয়ে একটা ভিঞ্চি কেটে চলে যায়। রাত 8:45। উর্মি নিজের রুমে রওশনের কিনে দেওয়া ফোনে কোরিয়ান ড্রামা ওয়েন দ্য ফোন রিঙ্গিং দেখতে ব্যস্ত, সাথে রওশনের কিনে দেওয়া চকলেট খাচ্ছে। অন্যদিকে রওশন এতক্ষণ নিজের শ্বশুর মশাই ঘুমিয়ে যাওয়ার অপেক্ষা করছিল। আরমান সাহেবের রুমের লাইট অফ হতেই রওশন খুশিতে আত্মহারা হয়ে উর্মির রুমের দিকে ছুট লাগায়। উর্মি তখনও মনোযোগ দিয়ে ড্রামা দেখছে। এমন সময় ড্রামার রোমান্টিক সিন চলে আসতে উর্মি লজ্জায় চোখ ঢেকে ফেলে। তখনই রওশন রুমে প্রবেশ করে। এই দৃশ্য দেখে ভ্রু কুঁচকে নেয়। হালকা কেশে জিজ্ঞেস করে, এসব কি দেখা হচ্ছে শুনে? রওশন এসেছে বুঝতে পেরে উর্মি বিদ্যুৎ গতিতে ফোন অফ করে বালিশের তলায় লুকিয়ে ফেলে। জোরপূর্বক হেসে আমতা আমতা করে বলে, কই কিছু না তো, এমনি আর কি, ও কিছু না। কিছু না মানে? বলেই রওশন বেডে বসে থাকা উর্মির দিকে এগিয়ে আসে। উর্মি ভয়ে পিছোতে গেলে রওশন উর্মির পা এক ঝটকায় টেনে নিজের দিকে নিয়ে আসে। উর্মি পাশে থাকা বালিশ নিয়ে নিজের মুখে গুজে নেয়। রওশন একটানে বালিশ সরিয়ে দিয়ে উর্মির চিবুক আলতো করে ধরে নিজের দিকে ফেরায়। এরপর বাঁকা হেসে বলে, তুই রোমান্স শিখবি আমাকে বললি তো পারতে, আমি তোকে আজ শিখিয়ে দিচ্ছি। উর্মি কটমট করে বলে, না লাগবে না শেখানো, আমার শেখার দরকার হলে আমি নিজেই ড্রামা দেখে শিখে নিব। আপনাকে কি আমি একবারও বলেছি যে আমাকে শিখিয়ে দেন? তুই বুঝতে পারছিস না, আমি তোকে একদম প্র্যাকটিক্যালি শিখিয়ে দেবো, যেটা তুই এই ড্রামা দেখে শিখতে পারবি না। বললাম না আপনার শেখানোর কোনো দরকার নেই। তবে রওশন তো নাছর বান্দা, মূলত এখানে এসেছে এই বউয়ের সাথে ইন্টুমিন্টু করবে বলে। রওশন উর্মির কোনো কথা না শুনে উর্মির কাছে এগিয়ে এসে উর্মিকে আদর করতে শুরু করে। উর্মি এবার রওশনের থেকে বাঁচতে মিথ্যা জ্ঞান হারানোর নাটক করে। রওশন কিছুটা অবাক হয়ে উর্মির মুখ ধরে ঝাঁকিয়ে জিজ্ঞেস করতে থাকে। রওশন তো তেমন কিছুই করলো না, তার আগেই উর্মি জ্ঞান হারালো কিভাবে? এইদিকে উর্মি রওশনকে চিন্তিত হতে দেখে অনেক কষ্টে নিজের হাসি চেপে রাখে। তবে হাসি আটকাতে গিয়ে উর্মির চোখের পাতা হালকা নড়ে ওঠে, যা রওশনের নজর এড়ায় না। রওশন এবার ভালো করে বুঝতে পারে উর্মি নাটক করছে। রওশন মনে মনে কিছু একটা ভেবে বাঁকা হাসে। পরক্ষণে উর্মির ওপর থেকে উঠে জোরে চিৎকার করে বলতে থাকে, ইঁদুর ইঁদুর। কথাটা শোনা মাত্র উর্মি ভয়ে লাফ মেরে উঠে যায়। ভয়ে উর্মি এক লাফে রওশনের কোলে উঠে যায়। রওশন তখন হাহা করে হেসে উঠে উর্মির কোমর শক্ত করে জড়িয়ে ধরে। উর্মির রাগে গজগজ করে বলে ওঠে, ছাড়ুন ছাড়ুন বলছি, শয়তান লোক একটা। ছাড়বো না, আজ একটু বাসর পাচ্ছে জানেমান, তাই চল বাসরটা সেরে ফেলে। বলেই রওশন উর্মিকে বেডে শুইয়ে দিয়ে নিজে উর্মির ওপর উঠে যায়। উর্মি নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলে, কাছে আসবে না, ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি। কাছে না আসলে ভালো কি করে বাসবো? তা আমি জানি না, কিন্তু আপনি যদি কাছে আসেন তাহলে খবর আছে আপনার। খবর কালকে দেখে নেব, আজ দেখার সময় নেই। চল আজ একটু শরীর চর্চা করে নেই। প্রত্যেক দিনই কি আপনার শরীর চর্চা না করলে হয় না? রওশন নিজের হাতের মাসল প্রদর্শন করে একটু ভাব নিয়ে বলে, না রে, প্রত্যেকদিন শরীর চর্চা করা শরীরের জন্য ভালো। কিন্তু কথাটা শেষ করার আগে রওশন জোর করে উর্মি ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরে। উর্মি নিজের চোখ বন্ধ করে ফেলে। উর্মি প্রাণপণে রওশনকে সরিয়ে দিতে চাইল, হাতে পায়ে এলোপাথারি ধাক্কা মারতে শুরু করলো, কিন্তু রওশনের ইস্পাত কঠিন বাঁধন থেকে উর্মি নিজেকে মুক্ত করতে পারে না। রওশন এক হাতে উর্মির হাত শক্ত করে চেপে ধরে, যাতে উর্মি
নাড়াচাড়া করতে না পারে। অন্য হাতে রওশন উর্মির জামা টেনে খুলে ফেলে। এবার উর্মিও রওশনের মধ্যে হারিয়ে যায়। রওশনকে খুব করে কাছে পেতে চায়, তবে তখনই রওশন এটা বুঝতে পেরে ডেভিল স্মাইল দিয়ে উর্মিকে ছেড়ে দিয়ে উঠে যায়। উর্মি কিছুটা অবাক হয়ে উঠে বসে নিজের জামা ঠিক করে জিজ্ঞেস করে, কি হলো? কিছু না, ঘুম পাচ্ছে, চল ঘুমিয়ে যাই। উর্মির মনে মনে খুব রাগ হয়, তাই বলে, এভাবে রওশন ওর ফিলিংস নিয়ে মজা করবে? রওশন একটু ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে। কি রে, কি হলো? উর্মি দাঁত চেপে বলে, না, কিছু হয়নি মহাশয়। আপনি গিয়ে ঘুমিয়ে পড়ুন, আর আমাকেও ঘুমোতে দিন। বলেই উর্মি রেগে মেগে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ে। রওশন অনেক কষ্টে নিজের হাসি আটকে নিচে গিয়ে উর্মির পাশে কম্বলের নিচে ঢুকে উর্মিকে জড়িয়ে ধরে। উর্মি রেগে রওশনকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, তবে রওশনের শক্ত বাঁধন থেকে উর্মি কিছুতেই মুক্ত হতে পারে না। পরে হাল ছেড়ে দিয়ে উর্মি একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করে নেয়। আজ সবাই মিলে বাংলাদেশ ফেরত যাচ্ছে। রওশনের সাথে সেজল, জায়েদ এবং ক্যাসপারও যাচ্ছে। ক্যাসপার তো বেজায় খুশি, বাংলাদেশে গিয়ে বাংলাদেশি মেয়ে পটাবে। সবাই মিলে নিজেদের ফ্লাইটের জন্য অপেক্ষা করছে। এমন সময় ক্যাসপার সেজলের কাছে এসে জিজ্ঞেস করে, আচ্ছা, বাংলাদেশে বিউটিফুল লেডিদের কি বলে? কেন? তুই জেনে কি করবি? ক্যাসপার একটু ভাব নিয়ে বলে। কি আর করব, মেয়ে পটাবো। সেজল কিছু একটা ভেবে ক্যাসপারকে বলে, বাংলাদেশের সুন্দরী মেয়েদের খালাম্মা বলে ডাকে। কি? খালাম্মা? খালাম্মা না, খালাম্মা। ওকে, আই গট ইট, খালাম্মা। ক্যাসপার তো বেজায় খুশি। এবার আর কেউ ওকে মেয়ে পটানো থেকে আটকাতে পারবে না ভেবেই ক্যাসপার ভাব নিতে থাকে। এবার ওদের ফ্লাইট চলে আসলে সবাই মিলে একসাথে ফ্লাইটে উঠে যায়। ভোরের আলোয় ঢাকা বিমানবন্দরটা যেন নরম কুয়াশার চাদরে মোড়া। চারপাশে হালকা ঠান্ডা হাওয়া। রানওয়েতে সারি সারি ঝলমলে আলো, দূরে একটার পর একটা বিমান উঠছে আকাশে। স্পিকারে ঘন ঘন ভেসে আসছে যাত্রী ডাকার ঘোষণা। সূর্যের প্রথম রশ্মি ছুঁয়ে যাচ্ছে চকচকে বিমানের পাখায়। রওশনদের ফ্লাইট তখন রানওয়েতে ল্যান্ড করে। ফ্লাইট থেকে একে একে সকলে নেমে আসে কোলাহল মুখর বিমানবন্দরে। ক্যাসপার তো উচ্ছ্বাসের সাথে আশপাশ দেখতে থাকে। প্রথমবার বাংলাদেশ এসেছে বলে কথা। রওশন, উর্মিও প্রচুর খুশি, যা তাদের চেহারায় প্রকাশ পাচ্ছে। রওশন ভাবে, একদিন এই উর্মির সাথেও এই এয়ারপোর্ট থেকে দেশ ছেড়েছিল নিজেদের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে, আর আজ ওরা পরিপূর্ণ হয়ে দেশে ফিরল। এয়ারপোর্টের সামনেই ওদের জন্য আকরাম সাহেব অপেক্ষা করছিলেন। সবাই মিলে বেরিয়ে এসে আকরাম সাহেবের সাথে কুশল বিনিময় করে গাড়িতে উঠে যায়। সে নাজভিলা। আমরিন বেগম আর মুসলিমা বেগম হাতে হাতে কাজ করতে ব্যস্ত। আমরিন বেগম বিভিন্ন পদের খাবার রান্নায় ব্যস্ত, যেহেতু আজ তার ছেলের বউ, তার সাথে বিদেশি কিছু মেহমানও আসবে। গাড়ির শব্দ পেতে আমরিন বেগম আর বুঝতেই বাকি থাকে না ওরা এসে গেছে। আমরিন বেগম এবং মুসলিমা বেগম তড়িঘড়ি করে ছুটে দরজায় আসে। উর্মি, রওশন প্রথমে গাড়ি থেকে নেমে আসে, এরপর একে একে সবাই নামে। আমরিন বেগমকে দেখতেই উর্মি ছুটে এসে জড়িয়ে ধরে। এতদিন পর উর্মিকে কাছে পেয়ে আমরিন বেগম খুশিতে কান্না করে দেয়। পাশে দাঁড়িয়ে মুসলিমা বেগমও চোখ পিটপিট করে কেঁদে দিয়ে উর্মিকে নিয়ে বুকে জড়িয়ে বলে, আমার নাতনি, আহারে আমার নাতনি কতটা শুকায় গেছে। এই রসান, তুই ঠিক মতো খাওয়াস না নাকি আমার নাতনি রে? রওশন বিরক্তিতে চোখ পাকিয়ে বিড়বিড় করে বলে, শুরু হয়ে গেছে মহিলাদের গার্লস ড্রামা, আর পারি না ভাই। পাশ থেকে জাহিদ এবং ক্যাসপার রওশনের কথা শুনে ফেলে। খ্যাঁখ্যা করে হেসে দুজন দুজনের দিকে তাকিয়ে একসাথে বলে ওঠে, উইমেন্স। সেজল ওদের এমন কথা শুনে প্রচন্ড রেগে গিয়ে দুজনের পিছনে লাথি মারে। দুজনেই একটু হালকা করে চেঁচিয়ে ওঠে। ওদের চেঁচানো শুনে সবাই দুজনের দিকে তাকিয়ে যায়। জাহিদ এবং ক্যাসপার জোরপূর্বক একটা মুচকি হাসে। আমরিন বেগম এবং মুসলিমা বেগম এগিয়ে এসে জায়েদ, সেজল এবং ক্যাসপারের সাথে কুশল বিনিময় করে। তখনই আমরিন বেগম সবাইকে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেওয়ার জন্য বলে। মুসলিমা বেগম একটু হা হুতাশ করে তিনজনের মাথায় হাত বুলিয়ে বলে ওঠে, হাই হাই, দেখো কাণ্ড, তোমাগো কথা তো ভুলাই গেছিলাম। আসো আসো, তোমাগো রুম দেখাই দেই। বলেই মুসলিমা বেগম প্রথমে সেজল এবং উর্মিকে নিয়ে ভেতরে চলে যায়। রওশন এতে বেশ অবাক হয়, উর্মিকে কেন নিয়ে গেল, কিন্তু পরক্ষণেই ভাবে হয়তো এতদিন পর উর্মিকে পেয়েছে, তাই একটু সময় কাটাতে চায়। এটুকু কম্প্রোমাইজ রওশন করে নেবে তার উপর। রওশনের ঘরের বউ তো ঘরে ফিরে আসবে, তাই না? রওশন কিছু না বলে জায়েদ এবং ক্যাসপারকে বলে, চল
তোদেরকে রুম দেখিয়ে দিই। হ্যাঁ চল। জায়েদ এবং ক্যাসপার রওশনের পিছু পিছু ভেতরে চলে যায়। রুমটা বেশ পরিপাটি করে গুছিয়ে রুশি নিজের চুলের বিনুনি নিয়ে ঢং করতে করতে গান গাইতে গাইতে রুম থেকে বের হতে নেয়। আমি মিস বাংলাদেশ, চাইনা দিদির টিপস। এখনো তো কেউ জানে না আমার স্ট্যাটিস্টিক্স। ক্যাসপার তখন অনেক ক্লান্ত ছুটিতে তড়িঘড়ি করে রওশনের দেখিয়ে দেওয়া রুমের দিকে আসতে শুরু করে। এখানে ঘটে বিপত্তি। একে তো ক্যাসপার ক্লান্ত হয়ে কোনো দিকে খেয়াল না করেই যাচ্ছিল, সেটার জন্য রুশির সাথে রুমের দরজা দিয়ে ঢোকার সময় ধাক্কা খায়। ধাক্কায় টাল সামলাতে না পেরে রুশি পড়ে যেতে নেয়। ক্যাসপার রুশির দিকে তাকাতেই থমকে যায়। শুধু ক্যাসপারই নয়, ক্যাসপারের আশপাশও যেন থমকে গিয়েছে। ক্যাসপারের মনে প্রেমের সুর বেজে ওঠে, লা 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 লা। পরক্ষণে রুশি পড়ে যাওয়ার আগে ক্যাসপার শক্ত করে রুশির কোমর ধরে ফেলে। রুশি ভয় তখনও চোখ বন্ধ করে আছে। ক্যাসপার রুশির মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে বিড়বিড় করে বলল, হায় मैं फिसल गया। রুশি চোখ পিটপিট করে তাকাতেই ক্যাসপারকে সজোরে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে বলে ওঠে, এই ধরা কদু, এই আপনি আমার কোমরে হাত দিলেন কেন? ক্যাসপার কি বলবে বুঝতে পারে না। পরক্ষণে ক্যাসপারের মধ্যে নিজের প্লেবয় সত্তা জেগে ওঠে। ক্যাসপার একটু হিরো হিরো স্টাইল নিয়ে রুশিকে উদ্দেশ্য করে বলল, তুমি তো সেই খালাম্মা, তুমি অনেক অনেক খালাম্মা। এ কথা শুনে রুশি রাগে কটমট করে ওঠে, দাঁতে দাঁত চেপে বলে, তুই খালাম্মা, তোর 14 গোষ্ঠী খালাম্মা। আমার বয়স সবে 16, আমি এখনো 16। আর আমারই বলে খালাম্মা? শালা তোর বউ খালাম্মা, শালা বুইরা ধরা কদু। বলেই রুশি গটগট করে মুখ ভেঙচি কেটে চলে যায়। রুশি এতক্ষণ যা বলেছে তা না বুঝলে বুইরা কথাটা ক্যাসপার খুব ভালো করেই বুঝতে পেরেছে। ক্যাসপার এবার ভীষণ রকমের রেগে যায়। ক্যাসপার এত হ্যান্ডসাম আর এক ইশারায় মেয়েরা লাইন দিয়ে যায়, আর ওকে কিনা বুইরা বলে। ক্যাসপার রুশি যাওয়ার দিকে তাকিয়ে আফসোসের স্বরে বলে, এই অপমান আমি কোথায় রাখবো? কোথায় এই অপমানের জায়গা হবে? এই বাংলাদেশ তো ছোট পড়ে যাবে, এই অপমান ধরবে না, ধরবে না। পিছন থেকে জায়েদ এসে হাসতে হাসতে ক্যাসপারের কাঁধে হাত রেখে বলে, এক কাজ কর, তোর এই অপমান তুই বাংলাদেশের সেরা RFL বদনায় ঢোকায়া রাখ। হোয়াট হোয়াট ইজ বদনা? বদনা ইজ বদনা। When I hugging and chuching, I used বদনা। কথাটা বলেই জায়েদ পরক্ষণে মনে মনে ভাবে, আর এক মুহূর্ত এখানে অপেক্ষা করা যাবে না, নাহলে ক্যাসপার ওর মাথা খারাপ করে দেবে। এটা নিয়ে যে হাগিং, ছুচিং আর বদনা কি। জায়েদ চোখ বন্ধ করে দিক বিদিক হয়ে দৌড় লাগায়। পেছন থেকে ক্যাসপার মাথা চুলকে ডাক দিয়ে বলল, আরে জায়েদ থাম, আগে বলে তো যা, এই হাগিং চুকিং আর বদনা মানে কি? উর্মি আর মুসলিমা বেগম সেজেলের রুমে বসে গল্প আলাপচারিতা করছে। সেজেল গোসল করে ফ্রেশ হয়ে বাইরে বের হয়। মুসলিমা বেগম হেসে বলে ওঠে, ও মায়া, আও পাশে বসো, তোমার লগে একটু গল্প করি। সেজেল মুচকি হেসে মুসলিমা বেগমের পাশে বসে যায়। এমন সময় রুমে রুশি প্রবেশ করে। উর্মিকে দেখতেই রুশি ছুটে এসে উর্মিকে জড়িয়ে ধরে। উর্মি প্রথমে রুশিকে চিনতে না পারলেও রুশির বিনুনি করা চুল দেখে চিনে ফেলে। সম্পর্কে রুশি উর্মির সমবয়সী খালাতো বোন হয়। রুশি একটু মস্করা করে বলে ওঠে, কি রে, বর পেয়ে আমাকে ভুলে গিয়েছিস নাকি? আরে না, ভুলবো কেন? ছোটবেলায় একসাথে কত খেলেছি, সেগুলো কি আর ভোলা যায়? উর্মি রুশির সাথে সেজলকে পরিচয় করিয়ে দেয়। মুহূর্তের মধ্যে তিনজনের মধ্যে বেশ ভাব জমে যায়। কিছুক্ষণ পর রাত অনেক হয়েছে। রওশন ফ্রেশ হয়ে কখন থেকে বেডে বসে ফোন ঘাটাঘাটি করছে, আবার একটু পর পর দরজার দিকে তাকাচ্ছে, কিন্তু না, এতক্ষণেও উর্মির কোনো দেখা নেই। রওশন সিদ্ধান্ত নেয় আরো কিছুক্ষণ অপেক্ষা করবে, তাই রুম জুড়ে পায়চারি শুরু করে দেয়। এভাবেও বেশ কিছুক্ষণ কেটে যায়। রওশন এবার রেগে ভ্রু কুঁচকে নেয়। কোনো কিছু না ভেবে নিচে চলে আসে উর্মিকে খুঁজতে। আমরিন বেগম তখন কিচেনে সবার জন্য স্ন্যাক্স তৈরিতে ব্যস্ত। রওশন সেখানে গিয়ে আশেপাশে একবার পর্যবেক্ষণ করেন, না, কোথাও উর্মি নেই। রওশন আমরিন বেগমকে জিজ্ঞেস করতে গিয়েও থেমে যায়। এটা ভেবে ছেলে হয়ে মাকে কিভাবে জিজ্ঞেস করবে আমার বউ কোথায়? তাহলে আমরিন বেগম বুঝে যাবে রওশন নিজের বউ ছাড়া থাকতেই পারে না। কিছুক্ষণ ভাবার পর রওশন হঠাৎ করে ব্যস্ত স্বরে বলে ওঠে, মা, আমার এক কাপ কফি লাগবে। আচ্ছা, তুই কিছুক্ষণ বস, আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি। কথাটা বলেই
আমরিন বেগম হন্তদন্ত হয়ে কফি বানানোর জন্য যেতে থাকে, তবে তখনই রওশন বাঁধ সেধে বলল, তুমি কেন কফি বানাতে যাবে? আমি বিয়ে করেছি কি এমনি এমনি? আমার বউকে বলো কফি বানিয়ে দিতে। তোমার তো বয়স হয়েছে, এত কাজ না করে নিজে বৌমাকে বলো। আরে এভাবে কেন বলছিস? উর্মি তো ছোট মানুষ, আমি বানিয়ে দিচ্ছি। আমি কিছু শুনতে চাই না। 10 মিনিটের মধ্যে উর্মি যেন কফি নিয়ে আমার রুমে যায়। হ্যাঁ জানি তো, বউ ছাড়া তুমি থাকতে পারো না। তা কইলেই হয়, বউরে পাঠাইয়া দাও। এত ঘুরাইয়া পেঁচাইয়া কথা কওনের কি আছে? মুসলিমা বেগম রসিকতার স্বরে কথাটা বলে সোফায় বসে যায়। আমরিন বেগম মুচকি হেসে ওঠে। রওশন হালকা কেসে উঠে পরক্ষণে একটু রাগ করার ভান ধরে বলল, কি বলছো এসব দাদি? আমি কখন বললাম যে আমি বউ ছাড়া থাকতে পারি না? আমি তো এই জন্য বললাম কারণ মায়ের কষ্ট হয়, এছাড়া কিছু না। তুমি না সব কিছুতে রসিকতা করো। বলেই রওশন আর কোনো দিকে না তাকিয়ে সিঁড়ির দিকে পা বাড়ায় উপরে যাওয়ার জন্য, তবে যাওয়ার আগে পেছন ঘুরে আবারও বলে, 10 মিনিটে যেন উর্মি কফি নিয়ে পৌঁছে যায়। আমরিন বেগম এবং মুসলিমা বেগম একে অপরের দিকে তাকিয়ে হেসে ওঠে। মুসলিমা বেগম আর দেরি না করে উঠে যেতে শুরু করে উর্মিকে ডেকে আনার জন্য। সেজেলের রুমে 3জন মিলে এখনো খোশ গল্পে ব্যস্ত। এমন সময় মুসলিমা বেগম এসে উর্মিকে উদ্দেশ্য করে বলল, নাতনি, তোমার জামাই তোমারে কফি নিয়ে যাইতে কইছে। উর্মি কিছুক্ষণ চুপ থেকে বলে ওঠে, না দাদি, আমি যাব না। কেন যাবা না? যাব না কারণ আমি ওনার উপর রেগে আছি। আহারে, জামাইয়ের উপর রাইগা থাইকে নাই। যাও যাও। মুসলিমা বেগম উর্মিকে জোরাজোরি করতে শুরু করে, তাই উর্মি না পেরে বলে ওঠে, আচ্ছা দাদি, আমি একটু পরেই যাচ্ছি, তুমি গিয়ে ঘুমিয়ে যাও। আচ্ছা, আমারও ঘুমানোর সময় হয়েছে, সময় মতো যেও কিন্তু। আচ্ছা তুমি চিন্তা করো না। মুসলিমা বেগম আর কথা না বাড়িয়ে চলে যায়। সেজাল একটু অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি রওশনের উপর রেগে আছো? হ্যাঁ রেগে আছি। তুমি জানো উনি কি কি বলেছে? উর্মি সবকিছু সেজলকে খুলে বলে। পাশ থেকে রুশি বলে, আরে তুই না বলি কফি বানাতে যাবি, অনেক দেরি হচ্ছে তো। তোর জামাই না আবার রেগে যায়। কে যাবে? হ্যাঁ, আমি কোথাও যাচ্ছি না। সে তো দাদিকে সান্ত্বনা দিতে বলেছি যাব। তোর জামাই যদি রেগে যায়? গেলে যাক, তাতে আমার কি? বলেই উর্মি হাহা করে হাসতে থাকে। উর্মির সাথে সেজলও এবং রুশিও হেসে ওঠে, তবে পিছনে তাকাতে সেজল আর রুশির হাসি বন্ধ হয়ে যায়। উর্মি তখনও হেসেই যাচ্ছে। সেজল ইশারায় উর্মিকে পেছনে তাকাতে বলে, তখনই পেছন থেকে রওশনের গর্জন ভেসে ওঠে, এই আমার কফি কই? উর্মি হকচকিয়ে পেছনে ঘুরে ভয় ঢোক গিলে নেয়। পরক্ষণে নিজের সমস্ত ভয়কে একপাশে রেখে বলল, আপনার কফি কই তা আমি কি করে জানবো? কাকিমণিকে গিয়ে জিজ্ঞেস করুন। কফি তো আমি তোকে বানাতে বলেছিলাম, তাই না? উর্মি বেপরোয়া ভাব নিয়ে বলে ওঠে, আমি পারবো না, আপনি কাকিমণিকে জিজ্ঞেস করুন। রওশন এবার আর কোনো ধমক বা সংলাপে গেল না, শুধু একটা বাঁকা হাসি দিল, যা উর্মির মনে এক অজানা ভয় জাগিয়ে তোলে। মুহূর্তের মধ্যে রওশন দ্রুত উর্মির কাছে চলে আসে। উর্মি কিছু বুঝে ওঠার আগেই রওশন উর্মির কোমর পেঁচিয়ে ধরল এবং সোজা কোলে তুলে নিল। উর্মি হতভম্ব হয়ে গেল। উর্মি মনে পড়ে যায় তারা এখন রুশিয়ার সেজেলের সামনে রয়েছে। মনে পড়তে উর্মি রওশনের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলল, আমায় ছেড়ে দিন, আমায়। উর্মির আগে রওশনের বুকে কিল মারতে শুরু করলো। আপনি এটা কি করছেন? নামান বলছি, আমি যাব না। রওশন কোনো উত্তর দিল না। রুশি ও সেজল দুজনেই ভয় এবং লজ্জায় চোখ বন্ধ করে ফেলে। রুশি দ্রুত মুখ ঘুরিয়ে নিল। রওশন উর্মিকে শক্ত করে ধরে দ্রুত রুম থেকে বেরিয়ে আসে এবং সিঁড়ির দিকে এগোতে লাগে। উর্মি এবার আরো জোরে প্রতিবাদ করতে শুরু করে, আপনি একটা লুচ্চা, নিচে নামান, কেউ যদি দেখে ফেলে। চুপ, কাউকে নিয়ে চিন্তা করার দরকার নেই, সবে এখন ঘুমাচ্ছে। আমি লুচ্চা, আমি শুধু আমার বউয়ের কাছেই লুচ্চা। আজ তোর সব অভিমান আমি ভাঙবো। আচ্ছা আপনার কফি দরকার তো ঠিক আছে, আমি কফি বানিয়ে দিচ্ছি, কিন্তু আপনি আমার রুমে কেন নিয়ে যাচ্ছেন আমাকে? কফি খাওয়ার মুড নেই এখন পুতুল পড়ে। কফিতে শুধু একটা বাহানা ছিল, আমি তো আসলে তোকে খেতে চেয়েছিলাম। উর্মি এবার প্রচন্ড রেগে রওশনের কলার চেপে ধরে বলল, আপনি আসলেই একটা লুচ্চা। সবসময় কি আপনি আপনার ইন্টু বিন্টু করতে ইচ্ছে করে? দেশে আসতে না আসতে শুরু করে দিয়েছেন আপনি। রওশন কোনো উত্তর না দিয়ে উর্মিকে রুমে নিয়ে এসে দরজা আটকে দেয়। এরপর কোল থেকে উর্মিকে খাটের উপর শুইয়ে দেয়। উর্মি ভয়ে ভয়ে নিজেকে গোটাতে শুরু করলে রওশন এক টান মেরে উর্মিকে শুইয়ে দিয়ে উর্মির ওপর উঠে যায়।
উর্মির আগে কটমট করে বলতে থাকে। দেখুন ভালো হবে না, কিন্তু একদম সামনে আসবেন না। রওশন সেদিকে পাত্তা না দিয়ে উর্মির বুকে মাথা রেখে বিড়বিড় করে বলে ওঠে। অনেক হয়েছে ইন্টু মিন্টু, আজ তোকে ছাড় দিলাম। আমি তো তোকে ছাড়া ঘুমোতে পারি না পুতুল পড়ে। কি করব বল, এর জন্যই তো তোকে তুলে নিয়ে আসলাম। উর্মি কিছুটা অবাক হয়ে যায়। এরপর ধীরে ধীরে রওশনের মাথায় হাত রেখে বুলিয়ে দিতে শুরু করে। রওশন নিচে চোখ বন্ধ করে ফেলে। কিছুক্ষণ পর রওশনের আগেই উর্মি ঘুমিয়ে গেছে। রওশন মুখ তুলে তাকাতেই খেয়াল করে উর্মি গভীর ঘুমে আচ্ছন্ন। রওশন মুচকি হেসে উর্মির ওপর থেকে উঠে গিয়ে পাশে শুয়ে পড়ে। এরপর শক্ত করে উর্মিকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে পরম আবেশে চোখ বন্ধ করে নেয়।